আমি একটা র্যাডিক্যাল কথা বলবো। এই কথা মনে হয় কেউ বলে নাই। হ্যাঁ? বলে নাই। স্নেহাশিস বাবু সম্ভবত শুনছে, আমি তো মাঝে মধ্যে বলি, উনি হয়তো বা শুনছে আর কি। আমি সকালে 2টা ভিডিও গ্রুপে দিয়েছিলাম। তো আমি তো ধরেন 31 বছর প্লাস এই সেক্টরে কাজ করছি, হ্যাঁ? কাজ করছি। তো আমি আমি কয়েকটা বেসিক যে অ্যাসাম্পশন সেগুলোকে আমি নেগেট করব এখন, হ্যাঁ? নেগেট করব। 1 নম্বর হলো স্ট্যান্ডার্ড রেট, হ্যাঁ? স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট করে আমাদের ভ্যাট সিস্টেমে কোনো ইমপ্রুভমেন্ট করা যাবে না। করা যাবে না। এগুলো মেয়ার এক্সারসাইজ হবে। কেন করা যাবে না? আমি কিছুদিন আগে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সম্ভবত প্রথম আলোতে পাবলিশ হয়েছিল। সেখানে আমি বলেছিলাম, স্নেহাস বাবু ক্যান বিয়ার মি আউট, বর্তমানে আমাদের অধিকাংশ আইটেমের উপরে 15% রেট আছে। বর্তমানে হাজার হাজার আইটেমের উপরে বর্তমানে 15% রেট। বর্তমানে 15%-এর নিচে রেট খুব একটা বেশি নেই। আপনি ভ্যাট আইনের 3rd শিডিউলটা দেখবেন। 3rd শিডিউলে আমার মনে হয়, এখন আমি একেবারে সঠিক বলতে পারবো না, মনে হয় 100-150 আইটেম হতে পারে এরা হলো এই লোয়ার রেটে আছে আর কি, হ্যাঁ? তাহলে এই যেগুলো এখন অলরেডি স্ট্যান্ডার্ড রেটে আছে, সেখানে কি আপনি সব সমস্যার সমাধান করে ফেলেছেন? তো না, করতে পারেন নাই তো। তাহলে বাকি যেগুলো এগুলো স্ট্যান্ডার্ড রেটে নিয়ে আপনি কি করবেন? এই কথা আমার এখানে শেষ। আমার অনেক কথা আছে, তো এই কথা আর বাড়াবো না। আচ্ছা, এবার আসেন বেজের কথায় আসেন। বেজ, এই বেজটাকে আমি এখন নেগেট করব। বেজ মানে কি? বেজ মানে আপনি ধরেন এখন 8 লক্ষ রেজিস্ট্রেশন আছে, আপনি 30 লক্ষে নেবেন, হ্যাঁ? অনেক ভ্যাট পেয়ারকে নিয়ে আসবেন। খুব সুন্দর কথা। আপনি এই স্নেহাসবাবু বলেছেন একটু আগে উনি বলেছেন যে 109টা প্রতিষ্ঠান আমাদের অধিকাংশ ভ্যাট দেয়। 109টা প্রতিষ্ঠান। শুনেন, বেজ বাড়িয়ে কোনো লাভ হবে না। আমাদের এখন 8 লক্ষ রেজিস্ট্রেশন আছে, যদি আপনি 30 লক্ষ করে ফেলেন, কোনো লাভ হবে না। আমার মনে হয় যে ভ্যাট 5%-ও বাড়বে না। তো কি করতে হবে শোনেন, আমাদের অর্থনীতির একটা স্ট্রাকচার আছে। আমাদের ভ্যাটের ধরেন এখন তো 8 লক্ষ রেজিস্ট্রেশন, তার ভিতরে 109টা প্রতিষ্ঠান প্রায় 58% ভ্যাট দেয়। 109টা প্রতিষ্ঠান, হ্যাঁ? যদি ধরেন আপনি যদি 5,000 প্রতিষ্ঠান ধরেন, 5,000 প্রতিষ্ঠান 95% ভ্যাট দেয়, তাহলে 8 লক্ষ প্রতিষ্ঠানের মধ্যে 5,000 প্রতিষ্ঠান যদি আপনার 95% ভ্যাট দেয়, তো এই বাকি 7 লক্ষ 95,000 প্রতিষ্ঠান কি করে? আমাদের অর্থনীতি এরকম। আমাদের বড় বড় প্রতিষ্ঠানের টার্নওভার সবচেয়ে বেশি, ছোট ছোট প্রতিষ্ঠানের টার্নওভার খুব কম। আমরা এসএমই লেড ইকোনমি। তো এই যে যারা যে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এখন নাই, এরা সবাই অধিকাংশ এরা থ্রেশহোল্ডের নিচেই পড়ে। আর একটা কথা হলো, এই যে যে 5,000 প্রতিষ্ঠান 95% ভ্যাট দিতেছে, এবার আমার কথা খুব ভালো করে শুনেন। এই যে 95% প্রতিষ্ঠান যারা, এই যে 5,000 প্রতিষ্ঠান যারা 95% ভ্যাট দিতেছে, তারা গবেষণা নাই, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলবো, তারা 30-45% ভ্যাট দেয়, বাকিগুলো দেয় না। তার অ্যাকাউন্টস প্রপার নেই, তার ভ্যাট অ্যাকাউন্টস প্রপার নেই, তার কোনো কিছু প্রপার নেই। অর্থাৎ এরকম একটা বড় প্রতিষ্ঠান যে ফাঁকি দেয়, ওই ছোট প্রতিষ্ঠানে 1 লক্ষ সে ফাঁকি দেয় না। আমার পয়েন্টটা কি পেয়েছেন? তাহলে আপনাকে কোথায় হিট করতে হবে? আপনাকে হিট করতে হবে বড় প্রতিষ্ঠান যারা এখন মেজর ভ্যাট দিতেছে, তারা ওর আরো বেশি ভ্যাট ফাঁকি দিতেছে, তার কাছ থেকে সঠিক তথ্যটা নিয়ে আসতে হবে। এই গেল। আমি তাহলে বেজ নিয়ে বললাম যে বেজ বাড়িয়ে কোনো লাভ নাই। আপনাকে উপর থেকে ধরতে হবে। এখন 109টা প্রতিষ্ঠানকে মোটামুটি ভালো মনিটর করা হয়, তারপরে সেখানেও একেবারে 100% ভ্যাট আমরা পাচ্ছি সেটা আমি বলবো না। তো আমাদেরকে এখন এই 109 থেকে আমাদের এখন 1,000, 2,000, 5,000-কে একবারে সঠিকভাবে মনিটর করে, তাদের ইনভয়েস অটোমেশন করে, তাদের সঠিক তথ্যটা নিয়ে আসতে হবে। এই দিকে আমাদের এমফাসিস দেওয়া দরকার। তাহলে বেজ বললাম, রেট বললাম, 33 বাজে, আমি 40-এ শেষ করে দিব। তো এক্সামশন নিয়েও কথা বলবো না, এটা তো বেজের মধ্যে পড়ে গেল। এক্সামশন কমাও মানে তো বেজ বাড়াও, হ্যাঁ, বেজ বাড়াও, এটা নিয়েও কথা বলবো না। আচ্ছা, আর হলো রেট, 50% রেট নিয়ে আরেকটা কথা বলতে হবে, আরেকটা কথা না বললে এটা ক্লিয়ার হচ্ছে না। সেটা হলো
স্নেহাসবাবু একটু আগেই বলেছেন যে আমরা যে 5 থেকে 7.5 করলাম ট্রেড ভ্যাট, তার ফলাফলটা কি? ফলাফল তো কেউ বলে না। আমরা গত জানুয়ারি মাসের 9 তারিখে যে অর্ডিন্যান্স করা হলো, করি অনেকগুলো আইটেমকে 15% নিয়ে আসা হয়েছিল, তার ফলাফল কি? ফলাফল তো কেউ বলে না। তথ্য দাও, যার কাছে তথ্য আছে তথ্য দাও, তথ্য প্লেস করো, বলো যে ভ্যাট বেড়েছে, সেটা কেউ বলতে পারবে না। আবার এখন বলতেছে যে সব 15% নেবো, সব 15% নেবো। ভুল কতবার করতে হবে? হ্যাঁ, সঠিক পথে আসতে হবে, সঠিক পথে আসা লাগবে। স্যার একটু প্যাকেজ ভ্যাট নিয়ে বলিয়েন, যে আমাদের যে মূল প্যাকেজ ভ্যাট নিয়ে আমি একটা আর্টিকেল কদিন আগে ছাপা হয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, দেখছেন আপনি? সেটা দেখছি, এটা আমাদের যে পুরো সিস্টেমকে ডিস্টর্ট করে দিবে, মানে হ্যাঁ 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 সবাইকে এটাও চিন্তা করতেছে প্যাকেজ ভ্যাট। হ্যাঁ, আমি বলবো তাহলে শোনেন, এই 50 শোনেন, এখন আরেকটা কথা শোনেন, এখন একটা পয়েন্ট বলতেছি শোনেন। পয়েন্টটা হলো 15% ভ্যাট ইম্পোজ করলে ভ্যাট কালেকশন কম হয়, 5, 7.5, 10% ভ্যাট কালেকশন বেশি হয়। এটা কি আপনারা জানেন? 15% ভ্যাট ইম্পোজ করলে ভ্যাট কালেকশন কম হয়, 5, 7.5, 10% ভ্যাট কালেকশন বেশি হয়। এটা কি জনগণ জানে? এটা কারণটা কি একটু বলবেন? কারণ শোনেন, এখন কারণ বলতে শোনেন। কারণ হলো আমাদের দেশে যে রেয়াত সিস্টেম আছে, ওই যারা 15% ভ্যাট দেয় তাদেরকে রেয়াত দেওয়া হয়, আর যারা 5, 7.5, 10% ভ্যাট দেয় তাদেরকে রেয়াত দেওয়া হয় না। আইনে এটা আছে, যদিও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বলে আসতেছে যে প্রপোর্শনেট রেয়াত দিতে, তো সেটা দেওয়া হয়নি। হ্যাঁ, দেওয়া হয়নি, যাই হোক আর কি। তাহলে আপনি 15% নিয়ে কি করবেন? আপনার ভ্যাট কালেকশন তো কমে যাবে। আচ্ছা, এই গেল। আচ্ছা, স্নেহাশিস বাবু আমাকে প্যাকেজ ভ্যাট নিয়ে কিছু কথা বলতে বলেছেন। গত সপ্তাহ খানেক আগে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আমার একটা লেখা ছাপা হয়েছিল প্যাকেজ ভ্যাট নিয়ে, শুধু প্যাকেজ ভ্যাট নিয়ে। ওইখানে আমি সামারিটা আমি বলেছিলাম যে প্যাকেজ ভ্যাট ইন্ট্রোডিউস করা তো একেবারে বুমেরাং হবে, এটা একেবারেই করা যাবে না। ইভেন টার্নওভার ট্যাক্স বর্তমানে যেটা আছে সেটা বিলুপ্ত করতে আমি বলেছি। টার্নওভার কর আদায় হয় 1 কোটি টাকাও না, এই জন্যই যে এত কোনো মেকানিজম রাখার তো কোনো প্রয়োজন নেই। প্যাকেজ ভ্যাট কেন আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে? প্যাকেজ ভ্যাট ইন্ট্রোডিউস করার রেশনালটা আপনার কি? না বুঝে এক একজন এক এক কথা বলে। প্যাকেজ ভ্যাট যেটা ছিল, আমরা আগে যেটা প্র্যাকটিস করতাম, সেখানে মাইক্রো ট্রেডার্সদেরকে প্যাকেজ ভ্যাট ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। বছরে ধরেন 5-6 লাখ টাকা, ওখানে একটা স্ল্যাব ছিল, আমি হিসাব করে দেখিয়েছি, বছরে 5-6 লাখ টাকা মতো যাদের টার্নওভার মাইক্রো ট্রেডার্স, তাদের জন্য প্যাকেজ ভ্যাট করা হয়েছিল। প্যাকেজ ভ্যাট আদায় হতো ধরেন এই 10-15 কোটি টাকা আদায় হতো। আচ্ছা, তখন হলো এই 5-6 লাখ টাকার যারা মাইক্রো ট্রেডার, তাদেরকে প্যাকেজ ভ্যাট দেওয়া হয়েছিল। এখন তো আপনার আইনিতে 30 লাখ টাকা এক্সাম্পটেড, তো আপনি প্যাকেজ ভ্যাট চান কেন? প্যাকেজ ভ্যাট শোনেন, আমি বলি, প্যাকেজ ভ্যাট যদি দেওয়া হয়, এই ধরেন এই যে ইম্পোর্টার যারা আছে না, প্যাকেজ ভ্যাট মেনলি চাই হলো পুরান ঢাকা বেসড ইম্পোর্টাররা। এবার এরা বেশ শক্তিশালী। এই ইম্পোর্টের যে ভ্যাটটা, এটা পুরা লস হয়ে যাবে। তা প্যাকেজ ভ্যাট নিয়ে শ্রীনিবাস বাবু, আপনার যদি অতিরিক্ত কথা থাকে আপনি বলেন। তো আমি মেনলি এটা বলেছি যে প্যাকেজ ভ্যাট ইন্ট্রোডিউস করা একেবারেই ঠিক হবে না। প্যাকেজ ভ্যাটের চেয়ে 4-5 গুণ বেশি বর্তমানে এক্সামশনের মধ্যে আছে, তো এটা একেবারেই ঠিক হবে না। আর প্যাকেজ ভ্যাট তো ফর মাইক্রো ট্রেডার্স, এটা কি ইম্পোর্টারদের জন্য নাকি? এখন তো এটা পার্সু করতেছে পুরান ঢাকার ইম্পোর্টাররা, মেনলি তারা। শ্রীনিবাস বাবু নিশ্চয়ই জানেন, হ্যাঁ, উনি যেহেতু এই সেক্টরে আছেন, উনি অবশ্যই এটা জানেন। তো প্যাকেজ ভ্যাট নিয়ে আমার এই কথা গেল। 37 বেজে গেছে, এত সময় পাইতেছি না। আচ্ছা, এখন আসেন রব ভাই, আপনি বলেন, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি 5 মিনিট একটু বেশি বলেন কিচ্ছু হবে না, কারণ ইম্পর্টেন্ট কথা মানুষ জানা দরকার। আমার মনে হয় স্যার একটু বলুক, আবার আমরা বলি, মানে যাতে হয়, মানে স্যার। আচ্ছা, তাহলে আমি ধরেন রেট নিয়ে স্নেহাস বাবু বলেছেন, আমিও বললাম। তারপরে বেজ নিয়ে উনি বলেছেন, আমি কিছু বললাম। প্যাকেজ ভ্যাট নিয়ে আমি বললাম। এতক্ষণ আমি যে কথা বললাম তার বেসিক হলো একেবারে প্রচলিত যে ধ্যান ধারণা, তার এগেনস্টে কথা বললাম। এই জন্য আমি প্রথমেই বলেছি যে আমি র্যাডিক্যাল কথা বলবো। হ্যাঁ, একেবারে প্রচলিত ধ্যান ধারণার বাইরে কথা বললাম। আর কি বলা হইতেছে যে ধরেন রেভিনিউ রিফর্মের কথা আসলেই কয়েকটা কথা খুব বলা হয় যে রেট সব 15% নিতে হবে, রং কনসেপ্ট। বলা হয় যে বেস বাড়াতে হবে, রং কনসেপ্ট। বলা হয় যে প্যাকেজ ভ্যাট ইন্ট্রোডিউস করতে হবে, রং কনসেপ্ট। বলা হয় যে এই টিন আর বিন একসাথে করে ফেলতে হবে, রং কনসেপ্ট। বলা হয় যে প্রচুর রেজিস্ট্রেশন বাড়াতে হবে, রং কনসেপ্ট।
এটা নিয়ে এখন কথা বলি, শুনেন। আজকে তো রেডিক্যাল কথা বলা শুরু করছি, এটা আমি বলবো, শুনেন। আপনি রেজিস্ট্রেশন বাড়ে কি করবেন? ঘোড়ার ডিম হবে। সরি ফর ইউজিং দিস টার্ম। হ্যাঁ, আপনার গত ডিসেম্বর মাসে এনবিআর বিরাট একটা ড্রাইভ দিয়ে 1,31,000 রেজিস্ট্রেশন দিয়েছে। 1,31,000। ডিসেম্বর, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, মার্চ গেছে, এপ্রিল গেছে। হিসাব দেন কয় টাকা রেভিনিউ পাইছেন, কয়টা রিটার্ন সাবমিট হয়েছে, হিসাব দেন। হিসাব চান, কেউ হিসাব দিতে পারবে না, কোনো পজিটিভ রেজাল্ট পাবেন না, কিচ্ছু হয় নাই। এগুলো অনলি পাবলিসিটি স্টান্ট। না বুঝে পাবলিসিটি স্টান্ট করা হয়, বুঝে করা হয়। এই সমস্ত করে কোনো লাভ নাই। আপনার রেজিস্ট্রেশন লক্ষ বাড়িয়ে কোনো লাভ নাই। আমি যেটা বললাম, আপনাকে 5,000, 10,000, 20,000 আপনাকে পার্সু করতে হবে, সেখানে ইনভয়েস অটোমেশন করতে হবে, তাদের প্রকৃত সেল। আমাদের এখন প্রায় 1,30,00,000 মতো ইটিআইএন হোল্ডার আছে। হ্যাঁ, তার মধ্যে 1/3 মানে 42 লাখ থেকে 44 লাখ লোক রিটার্ন দেয়। আপনি খেয়াল করে দেখেন, ঠিক সেম আপনি যেটা বলছেন, 8 লাখ লোক ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছে, রিটার্ন দিচ্ছে 4 লাখ। তার মানে আমি যদি জোর করে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়াই, ওইটাই হবে যে আমার নাম্বার অফ বিন হোল্ডার বাড়বে, কিন্তু ভ্যাট পেয়ার বা কমপ্লায়েন্স ভ্যাট পেয়ার কিন্তু স্যার বাড়বে না। তখন সরকারকে চিন্তা করতে হবে কস্ট অফ কমপ্লায়েন্স, মানে সরকারের তো একটা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট আছে। এই 4 লাখ লোকের রেজিস্ট্রেশন রাখা, হিসেব মানে মনিটর করা, ওইটাও কিন্তু কস্টটাও কিন্তু স্যার ফরগো হবে, কারণ আপনি তো ওতেই কিছু পাচ্ছেন না। গুড, ভেরি গুড। আমি একটু অ্যাড করি, আমি তো ইন্টারপ্রাইজ নিয়ে কথা বলি না, যেহেতু স্নেহাশবাবু বললো, আমি একটু অ্যাড করি। 1,20,00,000 টিআইএন, এর ভিতরে আপনার রিটার্ন দেয় নাই 82 লক্ষ, রিটার্ন দেয় নাই, হলো 40 লক্ষ দিয়েছে। তার ভিতরে আপনার শূন্য রিটার্ন আর মিনিমাম ট্যাক্স কত আপনি বলেন তো স্নেহাশবাবু? কত? সম্ভবত 14 লাখের কাছাকাছি, না আরো বেশি সম্ভবত। আচ্ছা, এই আপনার হলো, তাহলে থাকে কি আপনার সব শেষে 50,000 টিআইএন হোল্ডার আপনার মোট ইনকাম ট্যাক্সটা দেয়, বুঝতে পারছেন? তাই আপনাকে বড়কে পার্সু করতে হবে। আচ্ছা, তাহলে বেশ কয়েকটা কথা বললাম, আর একটা কথা শুনেন। সেটা হলো, তাহলে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো সব ভুল কথা। আমরা বলি, যেগুলো বলে ফেলছি, রেট বাড়াতে হবে, ভুল কথা। বেজ বাড়াতে হবে, ভুল কথা। আপনার প্যাকেজ ভ্যাট ইন্ট্রোডিউস করতে হবে, ভুল কথা। সব 15% নিয়ে যেতে হবে, ভুল কথা। প্রচুর রেজিস্ট্রেশন দিতে হবে, ভুল কথা। প্রচুর রিটার্ন সাবমিট করতে হবে, ভুল কথা। সব শেষে বলা হইতেছে নেশন ওয়াইড ইনভয়েস অটোমেশন করতে হবে। ফাহিম ভাই, আপনি আমার আইডিয়াটা নেন, সবকিছু সরকার করে দেবে, আপনারা এটাও বলবেন না। সরকার, এই যে আপনারা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস কথা বলতেছেন, যে সমস্ত দেশে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আছে, সেই সমস্ত বেসরকার বেশি কাজ করে। আমেরিকাতে মিসাইল তৈরি করে বেসরকার, বিমান তৈরি করে বেসরকার। তো আপনারা শুধু সরকার করে দিবে, এনবিআর করে দিবে, এটা বলেন না। আপনারা এখন নেশন ওয়াইড ইনভয়েস অটোমেশন করতে হবে। দিস ইজ দি ভেরি সেন্টার পয়েন্ট অফ নট অনলি ভিএটি অটোমেশন, ভিএটি রিফর্ম এন্ড ইনকাম ট্যাক্স রিফর্ম। আমি এই কথা বলে শেষ করব। ধরেন বাংলাদেশে কোনো টিআইএন নাই, কোনো বিআইএন নাই, কোনো ভ্যাটের রেজিস্ট্রেশন নাই, কোনো ট্যাক্সের রেজিস্ট্রেশন নাই। বাংলাদেশে কেউ কোনো ভ্যাটের হিসাবপত্র রাখে না, সারা বাংলাদেশে কেউ কোনো রিটার্ন সাবমিট করে না, ভ্যাট সম্পর্কে কেউ কিচ্ছু জানে না, ধরে নেন আপনি। কিন্তু আপনার নেশন ওয়াইড ইনভয়েস অটোমেশন সিস্টেম আছে, প্রত্যেকটা সেল ডিজিটাল রেকর্ড হচ্ছে। মাসের শেষে কর্তৃপক্ষ জানে যে একজন কি সেল করেছে, তার উপরে হিসাব করে ভ্যাট নিয়ে ফেলতেছেন। সারা বছর শেষে আপনি কত সেল করেছেন, আপনার ইনকাম কত, তার উপরে হিসাব করে আপনি ইনকাম ট্যাক্স নিয়ে নিতেছেন। তাহলে আপনার রেজিস্ট্রেশনের ইম্পর্টেন্স বেশি, আপনার ডকুমেন্টেশনের ইম্পর্টেন্স বেশি, আপনার রিটার্ন সাবমিশনের ইম্পর্টেন্স বেশি, আপনার হারের ইম্পর্টেন্স বেশি, আপনার বেজের ইম্পর্টেন্স বেশি, নাকি আপনার সেলের তথ্য রেকর্ড করার ইম্পর্টেন্স বেশি? সেলের তথ্য রেকর্ড করার ইম্পর্টেন্স বেশি। আমি আর কথা বাড়াবো না। ফাহিম ভাই, আপনার কাছে আমার অনুরোধ হলো যে আপনি সরকার না করে একটা সেক্টর ধরেন, একটা সেক্টর। আমি একবার সিমেন্ট নিয়ে কাজ করেছিলাম, আগাইতে পারি নাই। একটা সেক্টর ধরেন, যে এক সেক্টর তারা নিজেরাই ইনভয়েস অটোমেশন করে ফেলবে, নিজেরাই করে ফেলে সরকারকে বলবে এরকম আমরা করে ফেলছি, এখান থেকে তুমি তথ্য নিয়ে যাও। এভাবে একটা করে সেক্টর ধরতে হবে। আমি কথা শেষ করে ফেলছি। আমি এতক্ষণ আমি কি বললাম? এতক্ষণ আমি যেটা বললাম তার সামারি হলো আমরা রেভিনিউ রিফর্মে যে সমস্ত কথাবার্তা বলি, এই সব কথাবার্তা ভুল কথা। এই কথাবার্তা যে ভুল কথা, তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে ট্যাক্স জিডিপি রেশিও ক্রমাগতভাবে কমে যাইতেছে। যদি এই কথাগুলো সঠিক হয়, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে না কেন? 2011-12 সালের দিকে ট্যাক্স জিডিপি রেশিও ছিল 10,
10 ক্রস করেছিল এক সময়, সেটা 16 বছরে নেমে 6.6-এ কেন আসলো? সব পদক্ষেপ ভুল ছিল। সঠিক পদক্ষেপ হলো বিক্রয়ের সঠিক তথ্য সরকারকে জানতে হবে, ইনভয়েস অটোমেশন করতে হবে, সরকার করবে। এই কথাটা বলে আমি শেষ করি। এই আপনার পলিসি এবং ইমপ্লিমেন্টেশন আলাদা করতে হবে। এইটা নিয়ে যত হামটি ডামটি হয়েছে, যদি ইনভয়েস অটোমেশন নিয়ে অতটুকু কাজ করা হয়তো, একদিন সরকার 2 লক্ষ কোটি টাকা বেশি রেভিনিউ পাইতো। 2 লক্ষ কোটি টাকা বেশি রেভিনিউ পাইতো। আর বেশি কথা বলবো না ফাহিম ভাই, চেষ্টা করেন। তো আমি যা বললাম তার সামারি হলো যে আমরা সব ভুল কথা বলি, ভুল কাজ করি। এখন সঠিক কাজ করতে হবে। সঠিক কাজ হলো ইনভয়েস অটোমেশন। ইনভয়েস অটোমেশন করলে আপনি ইনকাম ট্যাক্স কালেকশন, ভ্যাট কালেকশন আপনার সব বেড়ে যাবে। শুধু বেড়ে যাবে না, আপনি ম্যাক্সিমাম কালেকশন করে ফেলতে পারবেন। তো আমি অডিয়েন্সদের প্রতি আমার একটা কথা আছে, প্রিয় অডিয়েন্স, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো যে আমি যেগুলো বললাম এগুলো আমার বিশ্বাস থেকে বলেছি। তো যদি আপনারা আমার সাথে এগ্রি না করেন, তো আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করেছি, আমাকে মাফ করে দিবেন। আর যদি এগ্রি করেন, তাহলে এই ইনভয়েস অটোমেশন আমাদের করতে হবে। এদিকে আপনার যার যেটুকু করা আছে সেদিকে আপনাদের কাজ করতে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুধু একটা কথা বলে শেষ করবো, যেহেতু সময় নাই। সেটা হলো, আমরা তো অনেক কথা বললাম, তো আমি সামারি যেটা বললাম যে আমরা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা খুব বেশি ফোকাস করি, আর আসল বিষয়গুলোকে আমরা ওভারলুক করে যাই। একটা কথা বলি শোনেন, যে কথাটা আমরা ওভারলুক করে যাই সেটা হলো এই আমাদের ট্যাক্স জিডিপি ওয়ান অফ দ্য লোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা তো আমি বারবার বলি, কিন্তু আমাদের ট্যাক্স কালেকশন কস্ট যে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, সেটা তো আমরা কখনো বলি না। আমাদের ট্যাক্স কালেকশন ইনভেস্টমেন্ট নেই। আমাদের ট্যাক্স কালেকশন যে কস্ট, যে ট্যাক্স কালেকশন করতে যে খরচ হয়, বর্তমানে হিসাব অনুসারে আমি যত জানি কাছাকাছি হবে, সিনিয়রশিপ বাবু বিয়ার মে আউট, আমরা 100 টাকা কালেকশন করতে এখন 21 পয়সার কাছাকাছি আমরা খরচ করি। এটা সারা পৃথিবীতে হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট। অনেক দেশে প্রায় 100 টাকা কালেকশন করতে প্রায় 1 টাকার কাছাকাছি খরচ হয়। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে আমাদের ট্যাক্সেশন ম্যানেজমেন্টে, ট্যাক্সেশন রিফর্মে, ট্যাক্সেশন কালেকশনে ইনভেস্টমেন্ট নাই। সরকারের আপনি এখন হিসাব করে দেখেন, বর্তমানে সরকারের কয়টা প্রজেক্ট চলমান আছে আর এনবিআর কয়টা প্রজেক্ট চলমান আছে। আপনি যদি রেশিও করেন, তো মানে একেবারে কিছু না এরকম অবস্থা। তো আপনার এই কথাও বলবেন যে এনবিআর ইনভেস্টমেন্ট করতে হবে। শোনেন, এই কথা বলে শেষ করি। অটোমেশনে স্নেহাশিস বাবু বলেছেন যে কিছু সমস্যা আছে, সমস্যা তো থাকবে, এগুলো আস্তে আস্তে ওভারকাম করতে হবে। যখন আমরা একেবারে কমপ্লিট ইনভয়েস অটোমেশন চলে যেতে পারবো, তখন সমস্যাগুলো থাকবে না। প্রথমে একটা কিছু শুরু করতে হবে। আমি বলি যে আমরা শুধু ইনভয়েস অটোমেশনে যদি প্রপারলি আমরা যদি 1000 কোটি টাকা খরচ করি, সরকার 2 লক্ষ কোটি টাকা রেভিনিউ পাবে। আমি আবার বলি, আমরা যদি ইনভয়েস অটোমেশনে আমরা যদি 1000 কোটি টাকা খরচ করি, সরকার 2 লক্ষ কোটি টাকা রেভিনিউ পাবে। তো আমি এখন যেটা বললাম যে আমাদের এখানে আমাদের কর ব্যবস্থায় ইনভেস্টমেন্ট খুব কম, এই জিনিসটা মানুষ ভুলে যায়। দর্শকরা দয়া করে আপনারা এটা জেনে রাখবেন যে শুধু ব্লেম করলে হবে না, তাদেরকে রিসোর্স দিতে হবে, সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে, তখনই ভালো রিটার্ন পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আচ্ছা।